এই কাহিনীর সমস্ত চরিত্র কাল্পনিক, মৃত বা জীবিত ব্যক্তি বা ধর্মের সহিত কোনো প্রকার সম্পর্ক নাই। স্থান, কাল, পাত্র বা কোনো ঘটনার সহিত মিল সম্পূর্ণরূপে কাকতালীয় এবং এই কাহিনীর বিষয়বস্তু প্রাপ্তবয়স্কদের জন্য। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আজ আমাদের এই বিশেষ নিবেদন। আর আজকের নিবেদনে আপনার জন্য দেবব্রত বৈদ্যের লেখা গল্প বাস নম্বর 286। পেশায় আমি একজন স্কুল শিক্ষক। পূর্বের মতো এবারেও লোকসভা ভোটে প্রিসাইডিংয়ের ডিউটি পাই। ডিউটি পড়েছিল আমতলার বিদ্যানগর কলেজ। ভোট ছিল 1 জুন। যথারীতি আগের দিন 31শে মে ডিসিআরসিতে পৌঁছাই ও অন্য 3 জন পোলিং অফিসারের সঙ্গে যুক্ত হয়ে ম্যাটেরিয়াল সংগ্রহ করে বুথে পৌঁছে যায়। ডিসিআরসি বলতে যেখান থেকে ভোট কর্মীরা ভোটের মালপত্র সংগ্রহ করে ও ভোট শেষে মালপত্র জমা করে। সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত বিদিরা রামচন্দ্রপুর একটি স্কুল ছিল। এবারের লোকসভা ভোটের বুথের ডিউটি আমাদের। যাই হোক, ভোট পর্ব সম্পন্ন করে আরসিতে ফিরে আসি সন্ধ্যা 7টা নাগাদ এবং মালপত্র জমা করি 8টা নাগাদ। খুব তাড়াতাড়ি মালপত্র জমা করে নিজের রিলিজ নিয়ে ও আমার পোলিং অফিসারদের রিলিজ দিয়ে বাড়ি মুখে যাত্রা শুরু করি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার বাড়ি রায়দিঘি যাওয়ার নাকি কোনো বাসের ব্যবস্থা নেই। খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম। আসলে আমরা যারা ভোট কর্মী, অর্থাৎ যাদের সরাসরি পোলিং স্টেশন থেকে ভোট করাতে হয়, প্রত্যেকের একটা আলাদা তাড়া থাকে যে কে কত তাড়াতাড়ি আরসিতে ভোটের মালপত্র জমা করে নিজেদের বাড়ি ফিরতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সব ডিসিআরসিতে খুব কম ব্যবস্থাপনা থাকে ভোট কর্মীদের ভালোভাবে বাড়ি পৌঁছে দিতে। আসলে সবাই 2 দিন ঘর ছাড়া, তার উপর ঘুমহীন খাওয়াহীনভাবে কঠোর পরিশ্রমের সঙ্গে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করে। ভোট কর্মীরা চায় ডিসিআরসিতে রাত জেগে মশার কামড় না খেয়ে দুর্বল শরীর হলেও টলতে টলতে বাড়ি ফিরতে। ভেহিকল ব্যবস্থাপনায় জিজ্ঞাসাবাদের পর জানতে পারলাম রায়দিঘিগামী কোনো বাস না থাকলেও বারুইপুর স্টেশন পর্যন্ত একটা বাস দেবে। একটু নিশ্চিত হলাম যে যাই হোক, বারুইপুর স্টেশন পর্যন্ত পৌঁছাতে পারলে অন্তত পক্ষে লাস্ট ট্রেনটা 11টা 48 নাগাদ পেতে পারি। তারপর না হয় আমার স্টেশন মথুরাপুর নেমে মোটর ভ্যান বা মেশিন ভ্যানে বাড়িতে পৌঁছানো যাবে। এই ভেবে মনটা একটু ভালো হয়ে গেল। যাই হোক, জানতে পারলাম বাস নম্বর 286 দাঁড়িয়ে রয়েছে বারুইপুর স্টেশন নিয়ে যাওয়ার জন্য। প্রসঙ্গত, যদি প্যাসেঞ্জার হয়ে যায় মিনিমাম 25 থেকে 30 জন, তবে নির্দিষ্ট সময়ের আগেই বাসটি ছাড়তে পারে। আর যদি এমনটা হয় তবে আমিও হয়তো লাস্ট ট্রেনের আগের কোনো ট্রেন পেয়ে যেতে পারি। তাহলে বাড়ি একটু তাড়াতাড়ি পৌঁছানো যাবে। আর সময় নষ্ট না করে আরসি থেকে বার হয়ে 286 নম্বর বাসের সন্ধানে ছুটলাম। ভ্যাপসা গরমের কষ্ট সহ্য করে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একাধিক বাসের মধ্যে খুঁজে চলেছি বাস নম্বর 286। মিনিট 10 হাঁটাহাঁটি ও খোঁজাখুঁজি করার পর দেখতে পেলাম বাস নম্বর 286। কি আশ্চর্য, এত ভালো জায়গা থাকা সত্ত্বেও এই বাসটি ঘুটঘুটে অন্ধকার ও জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে কেন বুঝতে পারলাম না। শুধু ফোকাস রেখেছে তার নাম্বার প্লেটটি। মনে হয় পিচপিচে কোনো কালো মানুষ অন্ধকারে দাঁড়িয়ে ধপধপে সাদা দাঁত বার করে নিজ অস্তিত্বের জানান দিচ্ছে। আমি মোবাইলের টর্চ জেলে বাসের গেট যখন খোঁজাখুঁজি করছি, তখন বাসের মধ্যে থেকে একদল মানুষ বলে উঠল, আসুন স্যার, আসুন, আপনার জন্যই তো ওয়েট করছি, আপনি আসলেই বাস ছাড়বে। অবাক কাণ্ড! এত আপ্যায়ন কেন? আমি কি ভিআইপি নাকি আমার জন্য এত ওয়েটিং? বুঝতে পারছি খুব কম প্যাসেঞ্জার্স হওয়ায় বিরক্তির ছলে এনারা নতুন আসা আমার মতো প্যাসেঞ্জার্সদের প্রতি এই ধরনের প্রলাপ বার্তা ঝাড়ছেন। এসব ভেবে একটু লজ্জা বোধ করে বাসে উঠতেই দেখি, ওমা, এ তো 7-8 জন মানুষ। এই জন্যেই এনারা আমার প্রতি ওই ধরনের অভ্যর্থনা জ্ঞাপন করছিলেন। এত কম যাত্রী হলে কি বাস ছাড়বে? মিনিমাম 25 জন যাত্রী হওয়া দরকার। যাই হোক, আমিও ওনাদের মতো একজন হয়ে রাস্তার দিকে চেয়ে আগত প্যাসেঞ্জারের আশায় প্রহর গুনতে থাকি আর ভাবতে থাকি, কি জানি সংখ্যাটা কি আদৌ 25 জন হবে? বাসটা কি আদৌ ছাড়বে? না হলে লাস্ট ট্রেনটাও বুঝি নাও পেতে পারি। অবশ্য লাস্ট ট্রেনটা যদি নাই বা ধরিয়ে দিতে পারে, তবে আরসির পক্ষে এই বাস পরিষেবা কেন? তাই অবশ্যই ওনাদের চেষ্টা থাকবে ট্রেনটা আমাদের ধরিয়ে দিতে, সে 10 জন হোক বা 25 জন। প্রায় 2 ঘন্টা 2 হাঁ পিত্তেশ হয়ে বসে থাকার পর অবশেষে 17 জন প্যাসেঞ্জার নিয়ে বাস গন্তব্যের দিকে যাত্রা শুরু করলো।
11টা নাগাদ। বাসের মধ্যে অবশ্য আমার একজন পরিচিত মানুষের সাথে দেখা হয়, যার গন্তব্য আমার বাড়ির দিকেই। একটু ভালো লাগলো, অন্তত একা জার্নি করতে হবে না এত রাতে। আমাদের বাস অসম্ভব গতিতে ছুটে চলেছে, মনে হয় বাড়ি নয় একেবারে স্বর্গে পৌঁছে দেবে। হয়তো লাস্ট ট্রেন ধরানোর তাড়া থেকেই বাসের এত গতি। ঘন কালো অন্ধকারের মধ্যে জানালার পাশ দিয়ে পেছনের দিকে ছুটে চলেছে রাস্তার দুদিকে থাকা গাছগুলি। আকাশে সাদা কালো মেঘেদের ছুটে চলার চিত্র, দৃশ্যমান চাঁদের অল্প আলোয়। মনে হলো অনেকটা পথ পার করেছি। হঠাৎ দেখতে পেলাম বাসের দুপাশে ঘন কুয়াশা। কিন্তু এই বাজে গরমের দিনে কুয়াশা আসবে কোথা থেকে? একটু নিঃশ্বাস টেনে অনুভব করলাম কুয়াশা নয়, এটা ধোঁয়া। কিন্তু কিসের ধোঁয়া? কেমন মাংস পোড়া গন্ধ, খুব বাজে। কিন্তু কিসের মাংস? মনে হয় কখনো না কখনো এই গন্ধের সঙ্গে আমার পরিচয় ঘটেছে। হ্যাঁ, ঠিক ধরেছি, এ তো মানুষ পোড়ানোর গন্ধ। নিশ্চয়ই কাছে কোথায় শ্মশানে মৃতদেহ পুড়ছে। তা বলে এত ধোঁয়া? কটাই বা চিতা জ্বলছে? নিজেকে প্রশ্ন করলাম। তবে আর নিতে পারছি না, দম আটকে আসছে এই ধোঁয়ায়। রুমাল দিয়ে নাক চেপে রেখেও একটুর জন্য স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি না। অসহ্য। বাসটা যে কখন এই দুর্গন্ধের এলাকা পার করবে, এমনই ভাবনার মধ্যে হঠাৎ আওয়াজ করে বাসটা থেমে গেল। সম্ভবত সজোরে ব্রেক কষার আওয়াজ। আর একটু হলেই বেসামাল হয়ে সামনের সিটের লোহার হাতলে মাথা ঠুকতে ঠুকতে বেঁচে গেছি। কিন্তু অসুবিধা কি আমার একার হলো? অন্যদের মধ্যে কোনো সমস্যা দেখছি না তো। যাই হোক, সবাই মনে হয় আমার মতো অন্যমনস্ক ছিল না। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, বাসটা এখনো ছাড়ছে না কেন? আর এতগুলো মানুষের কোনো প্রতিক্রিয়া নেই কেন? সবাই এত নিশ্চুপ কেন? অথচ বাসটা প্রথমে যখন ছাড়তে দেরি করছিল, এই এনারাই কত না উত্তেজিত ছিল। কিন্তু এখন এমন হ্যাঁস প্যাঁচ যখন ভাবছি, সাথে সাথে এটাও লক্ষ্য করে চমকে উঠলাম, ঠিক নেশার মতোই বাসের বাকি মানুষজন পূর্বের সেই ধোঁয়াটা কেমন যেন উপভোগ করছে। মনে হলো গভীর গাঁজার নেশায় সকলে বুঁদ হয়ে গেছে। একমাত্র আমি ব্যতিক্রম, যে ধোঁয়াটা মোটেও সহ্য করতে পারছি না। উফ, আর পারছি না। একটু দেখি নিচে নেমে বাসটা কোথাও ফেঁসে গেল কিনা। এই ভেবে আমি বাস থেকে নামলাম। চারদিকে অসহনীয় সেই ধোঁয়ার গভীরতা। মনে হয় মানুষের পোড়া মাংসের উৎসবে মাতোয়ারা হিংস্র দানবদের দুনিয়ায় আমিও এক বলি প্রদত্ত অবলা প্রাণী। একটু পরেই আমাকেও ছিঁড়ে ছিঁড়ে পুড়িয়ে খাওয়ার জন্য এরা প্রস্তুতি নেবে। কিন্তু কারা? বাসের মধ্যে বসে থাকা আমার সহকর্মীরা, না অন্য কোনো অপশক্তি? এই প্রশ্নের মধ্যে উথাল পাতাল মন নিয়ে একটু বাসের সামনের দিকে এগিয়ে চললাম। সামনে যা দেখলাম তা অবশ্য প্রত্যাশা ছিল না। বাসের হেডলাইট সামনের ধোঁয়ার মধ্যে অল্প দূরে অদৃশ্য হয়েছে। সেই আলোর শেষ প্রান্তে দৃশ্যমান হচ্ছে এক কুৎসিত তান্ত্রিকের ক্রিয়াকলাপ। একদম রাস্তার মাঝেই তিনি তন্ত্র মন্ত্র করার জায়গা খুঁজে পেলেন। ও, এই কারণেই বাসটা এতক্ষণ দাঁড়িয়ে। কিন্তু প্রতিবাদ করার জন্যে আমি একাই, অন্যরা চুপ কেন ভেবে পাচ্ছি না। আর একটু এগিয়ে যেতে দেখেই কালো পোশাক পরিহিত তান্ত্রিক মুখে রং বং চঙের আবিরের প্রলেপ এঁকেছেন। ভারী মুখখানি সাদা কালো দাড়িতে ভরা, কপালে মেটে সিঁদুর। মাথার চুলগুলো কোনো 18 বর্ষীয় কন্যার কালো ঘন চুলকেও হার মানাবে। সামনে আবিরের নকশা ও মেটে সিঁদুর লাগানো ফল ফুলের ঘেরা টোপের মাঝে 3টে নারকেলের উপর প্রতিষ্ঠিত মানুষের মাথার খুলি। 3টে খুলির উপর প্রতিষ্ঠিত 3টে সরাতে লাল ঘন তরল, সম্ভবত রক্ত জাতীয় কিছু। 3টে খুলির মাঝে আরও একটা বৃহৎ আকৃতির খুলি। না না, খুলি নয়, এটা তো কোনো নারীর কাটা মাথা। কিন্তু মাথাটার আকৃতি অত্যন্ত কুৎসিত। ঠিক টাটকা কাটা মাথা বলা যাবে না, বেশ কিছুদিন আগে। মুখের মাংসগুলি কেমন পচতে শুরু করেছে, গলার কাটা অংশে রক্ত জমাট বেঁধেছে। চোখ দুটো আধা পচা, কিছু বীভৎস পোকা চোখ দুটি খুলে খুলে খাচ্ছে। কালো বিছে জাতীয় কিছু এক চোখের মধ্যে ঢুকে অন্য চোখ দিয়ে বের হয়ে মাথার চুলের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু পরের দৃশ্য আমার শরীরে রক্ত চলাচল প্রায় বন্ধ করে দিল। মাঝখানের সেই নারী মুখ সেকেন্ডের ভগ্নাংশে জিভ বাড়িয়ে 3 দিকের মানুষের খুলির উপর মাথা রাখা রক্তের স্বাদ নিচ্ছে। হক চকিয়ে সেই স্থান ত্যাগের আপ্রাণ চেষ্টা করেও জড় পদার্থের মতো স্থির রইলাম। সাহায্যের জন্য বাসের ভেতরে থাকা আমার সেই পরিচিত দাদা ও অন্যদের প্রতি চিৎকার করতে লাগলাম। কিন্তু অপারগ আমি, পারছি না। না পারছি পালাতে, না পারছি চিৎকার করতে। আমার চোখের দৃশ্যবস্তু যেন ওই বিষয়কে কেন্দ্র করে আজীবন আটকে গেছে। হঠাৎ
মনস্টারের মতো কাটা নাড়ি, মাথার জটা পাকানো চুলগুলো ভয়ঙ্করভাবে আমার দিকে এগিয়ে আসছে। চুলগুলো আমাকে জড়িয়ে পেঁচিয়ে ধরছে, শ্বাসক্রিয়া বন্ধ হতে চলেছে। আমি আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, কিন্তু মনস্টারের সুরের মতো জটা পাকানো চুলগুলোর কাছে ক্রমশ অসহায় হয়ে পড়ছি। শেষ চেষ্টা, আমাকে এর থেকে মুক্তি পেতেই হবে। পরক্ষণেই এক ঝটকায় আমি চুলগুলো ছাড়িয়ে কোনো ক্রমে বাসে উঠে পড়লাম। কিন্তু বাসের প্রতিটা প্যাসেঞ্জার অস্বাভাবিক প্রতিক্রিয়ায় আমাকে দেখছে। সকলে কি জম্বিয়ায় আক্রান্ত? আমার দিকে দল বেঁধে ধেয়ে আসছে কেন সবাই? আমি ড্রাইভারের পিছনে থাকা এমার্জেন্সি গেটের দিকে ছুটলাম, কিন্তু আমার সেই পরিচিত দাদা বাসের গিয়ার বক্স থেকে লোহার স্টিক ছাড়িয়ে সজোরে আমার মাথায় আঘাত করলো। আমি যন্ত্রণায় কাতর হয়ে চেঁচিয়ে উঠলাম। চোখ খুলে দেখি মাথা দিয়ে রক্ত ঝরে পড়ছে। হঠাৎ বাম্পারে ব্রেক না কষার ফলে প্রতিটি প্যাসেঞ্জারের শরীর হতে কম বেশি রক্তক্ষরণ হচ্ছে। তাহলে এতক্ষণ স্বপ্ন ছিল? কি ভয়ানক স্বপ্ন! স্বপ্নের সঙ্গে রক্তপাতের ঘটনার কত মিল! নিজের মাথায় রক্তপাতের স্থান চেপে ধরে বুঝতে পারলাম সারা দিনের অক্লান্ত পরিশ্রমের ফলে শরীরের ব্যালেন্স হারিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই ঘটনায় ড্রাইভার ক্ষমা সুলভ আবেদনে বাস আর এগিয়ে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও অস্থির আমরা এটি সামান্য ঘটনার তকমা দিয়ে অতি দ্রুত স্টেশনমুখী হতে তাকে বাধ্য করি। কিন্তু কটা বাজে? হাতে আর মাত্র 10 মিনিট। কিছুক্ষণের মধ্যেই আমরা স্টেশনে পৌঁছালাম, কিন্তু হাতে তো মাত্র 3 মিনিট। ট্রেন ঢুকে গেছে। লাইন ক্রস করে 4 নম্বর স্টেশন পৌঁছাতেই তো ট্রেন ছেড়ে দেবে। আমার আগেই বাকি প্যাসেঞ্জাররা দৌড়াচ্ছে। হয়তো অনেকটা রক্তক্ষরণ ও শরীর প্রচণ্ড দুর্বলতার কারণে পিছিয়ে পড়েছি বাকিদের থেকে। সামনের প্যাসেঞ্জাররা ট্রেন পাবার আশায় এখন একেবারে লাইনের মাঝ বরাবর। হঠাৎ দেখলাম বিপরীত দিক থেকে অন্য একটি ট্রেন সকলকে পিষে দিয়ে বেরিয়ে গেল। কি ভয়ানক ঘটনা! এত মানুষের ভয়ানক মৃত্যু ইতিপূর্বে দেখিনি। কারোর শরীর থেকে মাথা আলাদা, কারোর পেট থেকে শরীর 2 টুকরো, কারোর মাথার কোনো চিহ্নটুকুই নেই। রক্তের স্রোত বইতে শুরু করেছে এবং মানুষের কাটা শরীরের অংশগুলো ছটপট করছে। এমন দৃশ্য বেশিক্ষণ সহ্য হলো না। আমি মাথা ঘুরে পড়ে গেলাম স্টেশনের উপর। যে 2জন মানুষের সাহচর্যে আমি চোখ চাইলাম, তাদের একজন ছিল আমার পরিচিত সেই দাদা, যার বাড়ি আমার বাড়ির দিকে। প্রথমেই আমি রেল লাইনের দিকে তাকালাম, সেই সব ট্রেনে কাটা মানুষের কথা মনে করে। কিন্তু কোথায় তাদের কাটা দেহ? রক্তের ছিটে পোটা চিহ্নটুকুও নেই। কাতর স্বরে দাদাকে জিজ্ঞাসা করলাম ট্রেনে কাটা মানুষগুলোর কথা। দাদা অবাক হয়ে বলল, এমন কোনো ঘটনা নাকি ঘটেনি? দাদা, আপনিও তো ওনাদের মধ্যে ছিলেন। উত্তরে দাদা বলল, আমি নাকি ভুল বলছি। একটু সুস্থ হয়ে জানলাম দাদার কাছ থেকে, আরসি থেকে যখন বাস ছাড়ে দাদা ছিল 276 নম্বর বাসে। ওই বাসে ওঠার জন্য দাদা বাসের মধ্যে থেকে আমাকে ডাকছিলেন। আমি নাকি কর্ণপাত না করে অন্ধকারে জঙ্গলের মধ্যে এগিয়ে গেলাম। দাদা ফোন করলেও আমি রিসিভ করিনি। কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমি ছিলাম তা বোধহয় কেউ বিশ্বাস করবে না। নিজের কথা নিজের মধ্যেই রাখা ভালো। কিন্তু দাদার প্রশ্ন, আমি বারুইপুর পৌঁছালাম কি করে? একটি তো বাস ছিল, 276 নম্বর। এর জবাব আমার কাছে নেই। মনে মনে বললাম, 276 নম্বর বাস 286 আমাকে পৌঁছে দিয়েছে। দাদাও আমাকে বোধহয় আর বিরক্ত না করার জন্যে চুপ রইলেন। ভোরের ট্রেনে ক্লান্ত শরীরে বাড়ি ফিরলাম। বিকালে উঠে একটু সুস্থ বোধ করলাম। ওই ঘটনা স্বপ্ন ভেবে ভুলে যেতে চাইলাম। ফেসবুকের পেজ উল্টাতে উল্টাতে হঠাৎ একটা পোস্টে চোখ আটকে গেল। আজ থেকে 5 বছর আগে 286 নম্বর বাসের দুর্ঘটনা। অবাক হয়ে পড়তে লাগলাম। গত 19-এর লোকসভা ভোটে আমতলার বিদ্যানগর কলেজের ডিসিআরসি থেকে বাড়ি ফেরার পথে 16 জন ভোটকর্মীর 286 নম্বর বাসে প্রাথমিক অ্যাক্সিডেন্ট ও একই যাত্রীদের বারুইপুর স্টেশনে ট্রেনে কাটা হয়ে মৃত্যু। 5 বছরের আগের ঘটনার পুনরাবৃত্তির সঙ্গে যুক্ত আমাকে কি কেউ বিশ্বাস করবেন? বরং পাগল বলবে, বা হতে পারে এটা দুঃস্বপ্ন। কিন্তু সমাধান আজও আমার কাছে রহস্যময়। শেষ হলো আজকের নিবেদন। গল্প পাঠে আমি নীল, কলমে দেবব্রত বৈদ্য।